আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদেরকে যে আমরা যতক্ষণ আসলে প্রোডাক্টিভ থাকি, যতক্ষণ আমাদের উপযোগিতা থাকে, ততক্ষণই কিন্তু দেখবেন যে আমাদের প্রয়োজনীয়তাটা থাকে। বলে না, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ প্রিয়জন, রাইট? এই কথাটা কিন্তু অনেক ক্ষেত্রেই সত্য। অনেক ক্ষেত্রে আমি বলবো কি, পুরো ক্ষেত্রেই সত্য। আপনি যতক্ষণ আপনি কর্মক্ষম থাকবেন, যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন সোসাইটিকে, এমনকি ইভেন আপনার পরিবারকে, ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনার মূল্যায়ন হবে, আপনি খুব ভালো হবেন, প্রিয়জন থাকবেন। কিন্তু যখন আপনি কোনো কিছু দিতে পারবেন না, প্রোডাক্টিভ থাকবেন না, তখনই কিন্তু মানুষ আর আপনাকে মূল্যায়ন করবে না। এক্ষেত্রে একটা ছোট্ট আজকে একটা গল্প সবার সাথে শেয়ার করতে এসেছি। গল্পটা হচ্ছে একটা জার্মানি গল্প। গল্পটার নাম হচ্ছে দ্য মেটামরফোসিস। এই গল্পটার লেখক হচ্ছে ফরান্স কাফকার। তিনি 1915 সালে এই উপন্যাসটা লেখেন। তিনি একজন জার্মানি উপন্যাসিক। তিনি এই উপন্যাসটা লেখেন 1915 সালে 100 পৃষ্ঠার, মানে 100 বছর আগে 100 পৃষ্ঠার ছোট্ট একটা উপন্যাস লেখেন, যেটা মানুষের অস্তিত্বকে, মানুষের জীবনবোধকে নাড়িয়ে দেয় সেই সময়। কারণ তিনি যেই গল্পটা বলেছেন, যে গল্পের মাধ্যমে একটা ট্রু সবাইকে দেখাতে চেয়েছেন, সেটা অনেকের জীবনের বোধকে পরিবর্তন করে দেয়, জীবনের অস্তিত্ব সংকটের যেই ব্যাপারটা আছে সেটাকে পোর্ট্রেট করে, মানে জীবনের আয়না দেখায় আর কি। তো সেই গল্পটাই আপনাদেরকে একটু ছোট্ট করে বলি, আমার যতটুকু মনে আছে আর কি। তো গল্পটা এরকম। গল্পের নায়ক হচ্ছেন গ্রেগর সামসা। তিনি একটা কর্পোরেট কোম্পানির একজন সেলসম্যান। তো তিনি খুব সাধারণ মানুষ। যদিও তিনি জবটা পছন্দ করেন না, তারপরেও সেই সকাল 5টায় উঠে ট্রেনে বাসে করে তিনি সেই জবটা করতে যান, সেই চাকরিটা করতে যান। কারণ তার বাবা ব্যবসা করে একদম দেউলিয়া হয়ে বাড়িতে বসে আছেন, ঋণগ্রস্ত হয়ে। সেই ঋণ পরিশোধ করতে হবে ব্যাংকের। তার বোনের খুব শখ, সে সবচেয়ে বড় যে ইউনিভার্সিটি আছে সেখানে সঙ্গীত বিষয়ে পড়াশোনা করবে, সেখানে তাকে ভর্তি করাবেন। তার বোনকে ভালো বিয়ে দিবেন, পরিবারের সবার দেখাশোনা করবেন, মোট কথা সেগুলো নিয়ে চিন্তাভাবনা করছেন। সেগুলো চিন্তাভাবনা করার জন্যই তিনি কষ্ট করে চাকরিটা করছেন আর কি। তো তিনি এই চাকরিটা করছেন তার অনিচ্ছা সত্ত্বেও, তার স্বপ্ন, তার যে অ্যাম্বিশন আছে সেগুলোকে জলাঞ্জলি দিয়ে। তো হঠাৎ একদিন সকালবেলা তিনি দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠলেন। দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যখন আয়নায় তার প্রতিবিম্ব দেখলেন, তখন তিনি একটু অবাক হয়ে গেলেন। কারণ তিনি দেখলেন একটি বড় কদাকার পোকায় রূপান্তরিত হয়েছেন। এবং সেটা দেখে হঠাৎ তার কিছুক্ষণ বোধবুদ্ধিহীন লাগলো, কারণ তিনি মনে করছেন তিনি এখনো স্বপ্নে আছেন। তিনি ভাবছেন, তখনও তিনি ভাবছেন যে দেরি হয়ে গেল, কিভাবে আমি সকালের ট্রেনটা ধরবো, কাজে যাব, না হলে তো আমার কাজ থেকে আমাকে ছাড়িয়ে দিবে বা আমার চাকরিটা চলে যাবে, তখন আমার পরিবার কিভাবে চলবে। মানে তিনি পোকা হওয়ার পরেও তিনি মাথা দিয়ে তখনও সেই জিনিসটাই ভাবছেন যে আমার চাকরি বাকরি কিভাবে করব, আমার পরিবারকে কিভাবে সাপোর্ট করব। কিন্তু যখন তিনি তার রুমের দরজাটা খুললেন, তার মা যখন তাকে দেখল, তিনি অজ্ঞান হয়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন। সবাই চলে এলো, পরিবারের যারা আছে, এবং সেই গ্রেগর সামসাকে দেখে তারা ভয় পেয়ে গেল। এভাবে দিন চলতে লাগলো। গ্রেগর সামসা একটা ঘরের মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে সারাক্ষণ থাকতেন। তার ফার্নিচার সব তার ফ্যামিলি সরিয়ে ফেললো এবং তাকে একটা অন্ধকার ঘরের মধ্যে আটকে রাখলো। বলল, তুমি বের হবে না, প্রতিবেশীরা দেখে ফেলবে বা অন্যান্য লোক যদি দেখে তাহলে তাদের লজ্জার সীমা থাকবে না যে তুমি একটা বড় পোকায় রূপান্তরিত হয়েছ, তাই তো? এরকম ভাবে তারা তাকে মানে একঘরে করে রাখলো। মানে তারা খুব বিরক্ত। তার ছোট বোন প্রথম তার প্রতি সহানুভূতিশীল ছিল, মাঝে মাঝে পচা খাবার দাবার এনে ঘরের মধ্যে দিত। একটা সময় যখন সে জীবন সংগ্রামে নামলো, মানে যখন তার পরিবারকে সাপোর্ট করতে হলো, পরিবারের বেসিক নিডগুলো পূরণ করার জন্য বাইরে যেতে হলো, উপার্জন করতে হলো অর্থ, তখন থেকে আস্তে আস্তে
গ্রেগর সামসার প্রতি তাদের একটা বিরক্তি চলে আসলো। সেই বিরক্তিটা ঘৃণায় রূপান্তরিত হলো। তার বাবা কখনো কখনো তাকে আপেল ছুঁড়ে মারছে, তার ফ্যামিলি তাকে ঝাঁটা দিয়ে দৌড়ানি দিচ্ছে, এরকম আর কি, যে তুমি ঘর থেকে বের হবে না। এবং যেহেতু তারা এখনো অভাবগ্রস্ত, খুব স্ট্রাগল করছে, তারা মনে করলো যে তারা তাদের বাড়ির 2টা ঘর ভাড়া দিয়ে দিবে। তো ভাড়া দিয়ে দিল। একদিন গ্রেগর সামসার ছোট বোন বসে গান গাইছে, তার গান শোনার জন্য সেই পোকা ভাইটি মানে গ্রেগর সামসা বেরোলো। তখনই শুরু হলো আসল ব্যাপারটা। তার বাবা প্রচন্ডভাবে তাকে খবরের কাগজ দিয়ে বাড়ি দিয়ে তাকে আদমরা করে ফেললো এবং গ্রেগর সামসা খুব মন খারাপ করে ঘরের ভিতর চলে এলো। আস্তে আস্তে সে মানসিক এবং শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে একদিন মারা গেল। মারা যাওয়ার পরে কি হলো, সেই পোকাটিকে যথারীতি ঝাড়ু দিয়ে গার্বেজে ফেলে দেওয়া হলো এবং তারা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসলো। তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কিন্তু গ্রেগর সামসা বলে যে তাদের একজন সদস্য ছিল, তাদের একজন ভাই ছিল, সেটা তারা ভুলেই গেল। তাদের একজন সন্তান ছিল, সেটাই তারা ভুলে গেল। এটাই হয় আমাদের লাইফে, এটাই হয় যে আমরা যতক্ষণ, এমনকি পরিবারের ক্ষেত্রেও হয়, যে আমরা যতক্ষণ আমরা প্রোডাক্টিভ থাকবো, দিতে পারবো, ততক্ষণই কিন্তু আমরা সবার কাছে গ্রহণযোগ্যতা পাবো। যখন সেটা দিতে পারবো না, তখনই কিন্তু সবাই আমাদের প্রতি বিরক্ত হবে, একটা সময় আমাদের সাথে সম্পর্ক একদম ডিসকানেক্টেড করে দেবে। তবে এই ক্ষেত্রে গল্পকার যে লেখক ছিলেন, তিনি কিন্তু এই সামাজিক বোধটাকেই দেখাতে চেয়েছেন। এই যে অস্তিত্বের সংকট, যে পোকা হয়ে গেলেন, তারপরেও সে মানসিকভাবে মানুষের মতো করে চিন্তা করছে, তার কিন্তু মানসিকতাটা পোকার মতো হয়ে যায়নি। গ্রেগর সামসার কথা বলছি। তো এই যে এই ব্যাপারগুলো গ্রেগর সামসা দেখাতে চেয়েছেন, জীবনবোধ, জীবনের আয়নায় জীবনবোধটা দেখাতে চেয়েছেন। কিন্তু তিনি কিন্তু কোনো ব্যাখ্যা দেননি, আধ্যাত্মিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা দেননি যে কেন তিনি পোকায় রূপান্তরিত হয়েছেন। তার মূল উদ্দেশ্যটাই ছিল মানুষের এই যে পুঁজিবাদী মানসিকতাটা। পুঁজিবাদী মানসিকতার থিমটা মানে মূল ভিত্তিটা কি, যতক্ষণ তুমি প্রোডাক্টিভ, যতক্ষণ তুমি উৎপন্ন করতে পারবা, কিছু দিতে পারবা, সোসাইটি ততক্ষণ পর্যন্তই তোমাকে হাইলাইট করবে, তা না হলে করবে না। ধন্যবাদ ভাইয়া। তো এরকমই ব্যাপার হয় এবং এক্ষেত্রে আমরা 4-5টা ব্যাপার আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথম যেটা হচ্ছে যে স্বার্থপরতা, সম্পর্কের সাময়িকতা। এই যে সাময়িকতাটা কি, যে কোনো সম্পর্কে সাময়িকতা। আপনি কাউকে, কেউ আপনাকে ভালোবাসে, কেউ আপনাকে ভালো পায়, প্রিয় বন্ধু হতে পারে, আত্মীয়, প্রেমিকা, প্রেমিক, স্ত্রী, হাজবেন্ড, যার কথাই বলি, যতক্ষণ পর্যন্ত আপনি প্রোডাক্টিভ থাকবেন ততক্ষণ পর্যন্তই কিন্তু আপনি প্রিয় থাকবেন। আপনি পারিবারিক জীবনেও খেয়াল করেন, আপনার যদি আজকে আপনি ডিক্লেয়ার দিন আজকে আপনার চাকরি চলে গেছে, কাল থেকে আপনার কোনো ইনকাম নাই, আপনার স্ত্রী আজকে বলুক যে আমি অসুস্থ, আমি রান্না করতে পারবো না, আমি সন্তান দেখতে পারবো না, কি হবে? প্রোডাক্টিভিটি, ইউটিলিটি, উপযোগিতা, এটার মাধ্যমেই সমাজ চলে, এটাই সমাজ বোঝে। তো এই যে ব্যাপারগুলো, স্বার্থপরতা, সম্পর্কের সাময়িকতা, এই গল্প থেকে এটাও একটা শিক্ষা পাই আমরা। আপনি গ্রেগর সামসার কথাই ধরেন, যখন সে দিতে পেরেছে, সবার প্রিয়, সবার খুব আদরের, গ্রেগর সামসার মা প্রথম খাবারটা তার ছেলের জন্য রেখে দিত। তার পরবর্তীতে কি হলো, এই যে গল্পের মাধ্যমে আমরা জানলাম। 2 নাম্বারটা হচ্ছে যে অতিরিক্ত আত্মত্যাগে বিলীন হতে নি। আপনি আত্মত্যাগটা যখন আমি বলছি না সাহায্য করবেন না, সাহায্য এবং আত্মত্যাগ কিন্তু দুটো ডিফারেন্ট জিনিস। আপনি সাহায্য করুন আপনার সীমানা নির্ধারণ করে। আপনি যখন নিজেকে বিলীন করে দিয়ে আপনি কাউকে সাহায্য করতে যাবেন না, তখনই কিন্তু আপনাকে বিলীন হতে হবে। ওই যে আপনি চায়ের মধ্যে বিস্কিটটা একদম পুরোপুরি ডুবিয়ে দিবেন না, তখন কি হবে, এই চাটাও আপনি খেতে পারবেন না, ফেলে দিতে হবে, বিস্কিটটাও তো খেতে পারলেন না। তো জীবনটাও এরকম, আপনি আত্মত্যাগ করবেন, ওটা সবসময় কিন্তু আপনাকে আপনার জীবনে ভালো ফল যে এনে দেবে তা কিন্তু নয়। মাঝে মাঝে কিন্তু আপনাকে দেখা যাবে যে আপনাকে সবচেয়ে আগে নেগলেক্ট, মানে আপনি অবহেলিত হচ্ছেন। আরেকটা উদাহরণ দিয়ে বলি, যেমন ধরেন অন্ধ ব্যক্তি কি করে, কেইন ভর করে হাঁটে, তার একটা সাদা ছড়ি থাকে, যখন থেকে সে দেখতে পায় সবচেয়ে আগে ছড়িটা ফেলে দেয়। এটাই আমাদের বাস্তবিক জীবনটাও এই রকমেরই, যে জিনিসটা, যেই মানুষগুলো আমাদেরকে সবচেয়ে বেশি
উপকার করে, সবচেয়ে বেশি একদম আত্মত্যাগ করে বিলীন করে আমাদেরকে সাহায্য করে, তাদেরকেই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। যখন সে আবার অক্ষম হয়ে যায়, যখন সে আমাদেরকে সেই আত্মত্যাগটা দিতে পারে না, সেই প্রোডাক্টিভিটির মাধ্যমে সেই আমাদের সেই নিডগুলোকে ফুলফিল করতে পারে না, তখনই কিন্তু আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দিই। এটা তো গেল 2 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে যে সহানুভূতি, এমপ্যাথির অভাব। আমাদের মধ্যে সহানুভূতি আজকাল কমে গেছে। দেখেন, যখন যখন গ্রেগর সামসার পোকা হলো, তখন কিন্তু কেউ ভাবলো না আল্লাহ কেন হয়েছে, কি কারণে হয়েছে, ব্যাপারটা দেখি বুঝি, ও তো আমার ছেলে বা ও আমার ভাই, কি কারণে হয়েছে। এই সহানুভূতিটা, ওর মনের মধ্যে কি চলছে, ওর মনের কষ্টটা, সেটা কিন্তু পরিবার দেখলো না। সে খালি দেখছে বাজে তার সে পোকা হয়ে গেছে, তাই না? সে পোকা হয়ে গেছে এবং পোকা ভয় পাচ্ছে, এটাই কিন্তু সবাই বুঝছে বা এটাই সবাই দেখছে। এরকমই হয় যে সহানুভূতিটা আজকাল মনে হয় খুঁজে পাওয়া যায় না। যে আমাদের কি বলবো, আধুনিক সমাজে এই যে এমপ্যাথিটা মনে হয় একটা দুর্বলতা হয়ে গেছে আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের আধুনিক জীবনের যান্ত্রিকতা। আপনি দেখবেন কর্পোরেট লেভেলের বেশিরভাগ মানুষদেরকে আমি খেয়াল করি যে আগেও হয়তো এরকমই ছিল, এখন আরো বেশি, যে একটা মানুষ টাকার পেছনে ছুটছে, তার মানসিক শারীরিক যে চাপ হচ্ছে সেটা সে উপেক্ষা করে কিন্তু ছুটছে, টাকার পেছনে ছুটছে, ভাবছে যে একদিন হয়তো সে আরাম করবে বা ভালো কিছু করতে পারবে। আমি বলছি না আপনি কর্মশীল হন, কর্মক্ষম থাকেন, কিন্তু কাজ কিন্তু জীবনের অংশ, জীবনের পুরোটা নয়। আপনার একটা মানবিক সত্তা আছে, আপনার একটা জীবন আছে, সেই জীবনটাকে উপভোগ করুন কাজের পাশাপাশি। কাজ আমরা কেন করি? পয়সা উপার্জন করার জন্য, সেই পয়সা দিয়ে জীবনটাকে আর একটু উন্নত করার জন্য। এখন জীবনই যদি আমাদের সেই উন্নত জীবনটা যদি আমরা উপভোগ করতে না পারি, তাহলে আর কি করার বলেন? এই যে তাহলে গ্রেগর সামসার মতন একদিন ধুকে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যেতে হবে। তো স্বার্থপর পৃথিবী, সম্পর্কগুলো এরকম হয়ে গেছে, সম্পর্কগুলো মানে স্বার্থপরতায় ভরে গেছে। আমরা যা কিছুই করি এখন নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু চিন্তা করি না। অবশেষে যে পয়েন্টটা যেটা আমরা শিখি এই গল্প থেকে, সেটা হচ্ছে মানুষ পরিবর্তনশীল। মানুষের চরিত্র পরিবর্তন হয়, আচরণ পরিবর্তন হয়, তাই আমাদের মানসিকভাবে স্থির থাকতে